আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও আলিম প্রথম ও দ্বিতীয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া করলাম আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে হাজির হয়েছি তোমাদের অর্থনৈতিক যে ধারাবাহিক ক্লাসের কথা ছিল। আমরা প্রথম অধ্যায়ের প্রথম যে লেকচার সেটা শেষ করেছিলাম উৎপাদন সম্ভাবনার রেখা পর্যন্ত। আজকে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার শুরু হচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই লেকচারের মধ্যে প্রথম অধ্যায় শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমরা তোমাদের সময় শুরু না বাড়ানোর জন্য আমরা প্রথমত এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। এখন আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসটা নিব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করো, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবে এখান থেকে। এখন খাতা কলম নিয়ে বসো। মোস্ট ইম্পর্টেন্ট আমি পয়েন্ট করে দিচ্ছি, এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবেই। প্রথম মধ্যে যদি কোয়েশ্চেন আছে উৎপাদন সম্ভাবনা রেখা, অথবা এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, এটা সন্দেহ ছাড়া কোয়েশ্চেন আসবেই। সো একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। তাহলে আজকের লেকচারটি হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তাহলে প্রথম আমরা যেটা করছি সেটা হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখা। আজকে করবো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাটাকে হচ্ছে কি অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামো। আমাদের যে সমাজে মানুষের আমাদের সমাজের মধ্যে অনেকগুলো অর্থনৈতিক যে কার্যাবলী আছে, এই কার্যাবলীর যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা। এরকম প্রাতিষ্ঠানিক কাঠামো কয়টা আছে? মূলত চারটা। প্রথম অবস্থায় হচ্ছে গণতান্ত্রিক, এরপরে সমাজতান্ত্রিক, এরপরে মিশ্র, এরপর ইসলামিক। তাহলে আমরা অর্থনৈতিক ব্যবস্থা কয়টা পেলাম? চারটা। এটা হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা, এবার হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, আর এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে ইসলামিক। তাহলে প্রথমে আসি আমরা গণতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা কি। তাহলে যে অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় এবং যেখানে সরকারের হস্তক্ষেপ থাকে না, সেটা হচ্ছে মূলত গণতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আবার বলি আমরা, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি যে অর্থনৈতিক কার্যাবলী যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় এবং যেখানে বেসরকারি মালিকানা উদ্যোগে পরিচালিত হয়, সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, সেটা হচ্ছে মূলত কি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা একটু সংজ্ঞাটা একটু কষ্ট করে লিখে নিবা, এটা কিন্তু দরকারি, সংজ্ঞাটা লিখতে হবে। আমি যখন এই বৈশিষ্ট্যগুলো বলবো কোয়েশ্চেন আনসার যখন বলতে হবে, তুমি যখন বলবে এগুলো, তখন প্রথমেই আমাকে কি করতে হবে? ওই সংজ্ঞাটা লিখতে হবে, তারপর আমি বৈশিষ্ট্যগুলো লিখবো। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি যে অর্থনৈতিক ব্যবস্থা সরকারি মালিকানায় বা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয় এবং যেখানে ব্যক্তিগত হস্তক্ষেপ থাকে না, ব্যক্তি মালিকানা থাকে না, সেটা হচ্ছে মূলত কি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আসি আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দোষগুলো বর্জন করে গুণগুলা নিয়ে যৌথ মালিকানায় যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, সেটা হচ্ছে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তবে যে অর্থনৈতিক ব্যবস্থা সরকারি এবং বেসরকারি মালিকানার যৌথ উদ্যোগে পরিচালিত হয়, সেটা হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এবং ইসলামী শরিয়ার ভিত্তিতে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, সেটা হচ্ছে মূলত কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়, সেটা কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রথমে আসি আমরা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি এবং কি কি দেখলে, কি কি চিহ্নগুলো দেখে, সিম্বলগুলো দেখলে আমি এটাকে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারবো। তাহলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলছি? ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, যেখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না, যেটাকে গণতান্ত্রিক পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তাহলে আর প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী। তাহলে একটা দেশে যখন কোন এক ব্যক্তি উৎপাদন করবে, কোনো ব্যক্তি যখন উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে, সেখানে কিন্তু পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী বিদ্যমান থাকবে। সাপোজ আমরা ধরি আমাদের এলাকার মধ্যে একটা ব্যক্তি কোনো একজন সম্ভ্রান্ত ব্যক্তি একটা ফ্যাক্টরি দিল, এই ফ্যাক্টরির মধ্যে শ্রমিক নিয়োগ দেওয়া হলো। তাহলে এখানে যারা শ্রমিক তারা শ্রমিক শ্রেণী, আর যে ফ্যাক্টরিতে সে ধনিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী। তাহলে এখানে দুইটা শ্রেণী আসতেছে। তাহলে এটা কোন অর্থনৈতিক ব্যবস্থা আসে? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে এখানে একজন মালিক আসবে, একজন শ্রমিক আসবে। তাহলে সেজন্য বলা হচ্ছে এখানে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অবস্থানটা বিদ্যমান থাকবে, অস্তিত্ব থাকবে। এরপর আসে একক উদ্যোগ। এই অর্থনৈতিক ব্যবস্থা চাইলে কোনো ব্যক্তি একাই উদ্যোগ নিতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। সে যা ইচ্ছে উৎপাদন করতে পারবে, সে একাই উদ্যোগ নিয়ে যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারবে, যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য সে উদ্যোগ নিতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। এরপর আসি আমরা বৃহদায়িত উৎপাদন। যদি কারো কাছ থেকে টাকা থাকে, কারো কোনো ব্যক্তির কাছে টাকা লাগে, সে চাইলে যত ইচ্ছা বড় কি করতে পারবে, উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। এটা তার স্বাধীনতা এই জনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে। এরপর হচ্ছে ব্যক্তি মালিকানা। তাহলে এখানে যে গণতান্ত্রিকের মধ্যে যে মালিকানা, সম্পদের যে মালিকানা থাকবে, সেটা হচ্ছে ব্যক্তি। সেখানে কিন্তু সরকার হস্তক্ষেপ করতে পারবে না।
ব্যক্তি মালিকানার ক্ষেত্রে, জনতান্ত্রিকের ক্ষেত্রে সম্পদের মালিকানা থাকবে কার হাতে? ব্যক্তির হাতে। যে যে ব্যক্তি পেট্রোল দিবে তারই মালিকানা, তারই সম্পদ এটা, সেখানে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এরপরে ভোক্তার সার্বভৌমত্ব। এই যে এটার গণতান্ত্রিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ভোক্তার সার্বভৌমত্ব, যেখানে এই যে পুঁজিপতি যিনি উৎপাদক তিনি যা উৎপাদন করবে সেটা হচ্ছে ভোক্তার চাহিদার উপর ভিত্তি করেই সে উৎপাদন করবে, সেজন্য বলা হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। এখানে ভোক্তা যেটা চাইবে, যা চাহিদা থাকবে সেটাই উৎপাদক উৎপাদন করবে। যেমন মনে করেন আমার এই বাজারের মধ্যে এই পাঞ্জাবির অনেক চাহিদা, এখন কি করবে এই পাঞ্জাবির যে কোম্পানি আছে সেই কোম্পানিটা অনেক বেশি এরকম পাঞ্জাবি উৎপাদন করবে, কারণ ভোক্তার চাহিদা এরকম। তারা চাইবে না যে সমাজের এটার কারণে ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে, অথবা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে নাকি কম হচ্ছে, সমাজের কি হচ্ছে বা রাষ্ট্রের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে, সেটা তারা দেখবে না। তারা দেখবে কি ভোক্তার যে সার্বজনীন চাহিদা, ভোক্তার চাহিদা থাকলে তারা উৎপাদন করবে। কারণ কি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন, তাদের মেইন পয়েন্ট সেটা হচ্ছে কি মুনাফা অর্জন। এরপর আসে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই যে এই গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে দামটা যেভাবে নির্ধারিত হয়, দ্রব্যের দাম, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হয় সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা এটা করার পর আমি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে আসে সেটা আমি দেখাবো, চিত্রের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। আমরা এটা শেষ করি। এরপর অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা হচ্ছে আমি এই গণতান্ত্রিকের মধ্যে মনে করেন 5 জন ব্যক্তি একটা জায়গায় ফ্যাক্টরি দিল, 5টা ফ্যাক্টরি দিল। এখন এখানে 5 জনের মধ্যে কি থাকবে? প্রতিযোগিতা থাকবে। তারা কে কত বেশি উৎপাদন করতে পারে, কে কত বেশি মুনাফা অর্জন করতে পারে, এটা কি থাকবে? প্রতিযোগিতা থাকবে। এবং কে কত কোয়ালিটিফুল দ্রব্য উৎপাদন করতে পারে, সেবা উৎপাদন করতে পারে, সেটা তারা কি হবে? প্রতিযোগিতার ভিত্তিতে উৎপাদন কাজ চালিয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে এখানে অবাধ প্রতিযোগিতার অস্তিত্ব বিদ্যমান থাকবে খোদাই গণতান্ত্রিক অর্থনীতিতে। এবং এখানে মুনাফা অর্জন, তাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। এখানে তারা যে উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাবে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে মুনাফার জন্য তারা কি হবে? উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাবে। এরপরে শ্রমিক শ্রেণী বিভক্তি। তাহলে এই অর্থনীতি ব্যবস্থায় শ্রমিক শ্রেণী থাকে, মধ্যবিত্ত শ্রেণী থাকে এবং উচ্চবিত্ত শ্রেণী থাকে, এই 3 শ্রেণীর অবস্থা বিদ্যমান থাকে কোন অর্থনৈতিক ব্যবস্থায়? গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা কিভাবে চিনবো? তাহলে যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে এবং দাম নির্ধারিত স্বয়ংক্রিয়ভাবে, এবং যেখানে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে এবং ব্যক্তিগত মালিকানা থাকবে, এবং যেখানে এই সরকারের হস্তক্ষেপ থাকবে না, এবং এখানে শ্রমিক কিন্তু শোষিত হবে, শ্রমিকরা শোষিত হবে, এবং এখানে যেটা থাকবে অবাধ প্রতিযোগিতা থাকবে, ভোক্তার সার্বভৌমত্ব থাকবে। তাহলে এগুলো হচ্ছে কি এই গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এখানে শ্রমিকরা শোষিত হয় বলতে কিরকম? যেমন আমরা যদি আমাদের বাংলাদেশে দেখি যে গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যক্তিগত মালিকানার যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো পরিচালিত হয়, সেখানে দেখা যায় যে সকাল 8টা থেকে রাত 8টা বা 9টা 10টা পর্যন্ত কাজ করে, কিন্তু তাদেরকে সেই তাদের কষ্টের পরিমাণ এই স্যালারি কিন্তু দেওয়া হয় না, সে মূল্যায়ন কিন্তু দেওয়া হয় না। সেজন্য বলা হচ্ছে এখানে শ্রমিকরা শোষিত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়? গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এরপর আসি আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলছি আমরা? যে অর্থনৈতিক ব্যবস্থা সরকারি মালিকানায় পরিচালিত হয়, যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে না, সেটা হচ্ছে কি সরকারি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এটা নির্দেশমূলকও বলতে পারে, সমাজতান্ত্রিকও বলতে পারে। তাহলে তার প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী কিন্তু থাকবে না, সেখানে পুঁজিপতিও থাকবে না, শ্রমিক শ্রেণীও থাকবে না, কারণ ওখানে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে কে? সরকার। তাহলে সরকার যদি পরিচালনা করে, সেখানে সবাই শ্রমিক, সেখানে কেউ কিন্তু বলতে পারবে না আমি মালিক, সেখানে কেউ বলবে না। সেখানে একটা বলতে পারবে কি সরকার। সরকারের যে ওই নির্দেশে সরকারি মালিকানায় যে পরিচালিত, সেটা হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তি বলতে পারবে না যে এই ফ্যাক্টরিটা আমার, এই উৎপাদন ব্যবস্থাটা আমার, এটা বলতে পারবে না। সেজন্য বলা হচ্ছে এখানে পুঁজিপতি শ্রমিক শ্রেণী থাকবে না। এরপর এখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে। তাহলে এই যে সম্পদের যে উৎপাদন ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সেটা তার মালিকানা কার হাতে? রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের উদ্যোগে কি হবে? ওখানে উৎপাদন ব্যবস্থাটা পরিচালিত হবে, কারণ ব্যক্তি মালিকানা নেই এখানে, এখানে কি নেই? ব্যক্তিগত কোনো মালিকানা নেই, এখানে মালিক থেকে সরকার বা রাষ্ট্র। এরপরে যৌথ রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা, যেমন বড় বড় গ্রুপ কোম্পানির সাথে রাষ্ট্র যৌথভাবে কোনো একটা উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে, এখানে করতে পারে সমাজতান্ত্রিকের মধ্যে, কিন্তু সেখানে কথা চলবে কার? সরকারের বা রাষ্ট্রের। এবং এখানে থাকবে অবাধ প্রতিযোগিতা নেই, এখানে কিন্তু অবাধ প্রতিযোগিতা থাকবে না। যেমন আমরা দেখছিলাম যে 5 জন যদি উৎপাদক থাকে, সেখানে কিন্তু কে কতটুকু বেশি উৎপাদন করতে পারে সেই প্রতিযোগিতা থাকবে, কে কত কোয়ালিটিফুল উৎপাদন করতে পারে, পণ্য উৎপাদন করতে পারে, সেটা কিন্তু প্রতিযোগিতা থাকবে। এবং কে কত বেশি মুনাফা অর্জন করতে পারে সেটা একটা প্রতিযোগিতা থাকবে। কিন্তু এখানে ব্যক্তিগত মালিকানা না থাকার কারণে সেখানে কি থাকে না? অবাধ প্রতিযোগিতা থাকে না। এরপরে শ্রমিক স্বার্থ রক্ষা। যেহেতু এখানে সরকার নিজেই অর্থ ব্যবস্থা পরিচালনা করবে,
সেহেতু সরকার চাই যে সমাজের উন্নয়ন, প্রজাদের ভালোটা যায়, কল্যাণটা চাই, রাষ্ট্রের জনগণের কল্যাণ চাই বলে এখানে শ্রমিকের স্বার্থ রক্ষিত হয়। যেমন তাহলে এখানে যারা কাজ করবে, যে শ্রমিকগুলো কাজ করবে, তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয়। কোন অর্থনৈতিক ব্যবস্থায়, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তাদের শ্রমিকদের ন্যায্য মজুরিটা দেওয়া হয় এবং মুদ্রাস্ফীতি নেই। এবং এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার বা রাষ্ট্র এমনভাবে উৎপাদনটা পরিচালনা করবে যাতে মুদ্রাস্ফীতি দেখা না দেয়, কোনো দ্রব্যের এই দামটা অতিরিক্ত হারে বাড়তে না পারে সেদিকে সরকার নজর রাখবে এবং সেভাবে কি করবে, সে উৎপাদনটা চালিয়ে যাবে। কিন্তু আমরা যদি জনসাধারণের ক্ষেত্রে দেখতে যাই, তারা কিন্তু বুক্তার সার্বভৌম, বুক্তার চাহিদা অনুযায়ী তারা কি করবে, উৎপাদন করবে। তারা কিন্তু দেখবে না যে মুদ্রাস্ফীতি থাকতেছে কিনা থাকতেছে না, দেশের ক্ষতি হচ্ছে কিনা লাভ হচ্ছে কিনা, সেটা তারা দেখবে না। কিন্তু সমাজতান্ত্রিকের মধ্যে সেটা দেখতে হবে, কারণ এখানে সরকার নিজে কি করে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করে। এরপর আসি আমরা বেকারত্ব হ্রাস। তাহলে সরকার চাইবে যে সবসময় তার রাষ্ট্রের মধ্যে বেকার হ্রাস করার জন্য, বেকারত্ব দূর করার জন্য, তাহলে তাদের উৎপাদন ব্যবস্থায় বেকারত্ব থাকবে না। সমাজতান্ত্রিক বেকারত্বের অস্তিত্ব নেই বললেই চলে। সেহেতু এখানে আমরা কি কি পেলাম বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে এখানে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকবে না, মালিকানা থাকবে সরকারের হাতে, এবং এই অবাধ প্রতিযোগিতা থাকবে না, এবং যেখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, এবং ওখানে মুনাফা অর্জন মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য হচ্ছে প্রজাদের বা জনগণের কল্যাণ সাধন। এটাও লিখতে পারি আমরা, প্রজাদের কল্যাণ সাধন হচ্ছে কার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্য। এরপরে মুদ্রাস্ফীতির উপস্থিতি নেই এবং এখানে বেকারত্বের উপস্থিতিও নেই। এরপরে আমরা আসি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে উভয় খাত। উভয় খাত বলতে এখানে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা উভয়ের মালিকানা কিন্তু এখানে পরিচালিত হবে। এখানে সরকারি মালিকানাও থাকবে, বেসরকারি মালিকানাও থাকবে, এবং যৌথ মালিকানা থাকবে এখানে, এবং উৎপাদন ব্যবস্থা দুইজনেই পরিচালনা করবে। এবং ব্যক্তি স্বাধীনতা, এখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতা থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকবে না, কারণ এখানে সরকার নিজেই উৎপাদন ব্যবস্থাটা পরিচালনা করবে। সেহেতু এখানে ব্যক্তিগত এবং ব্যক্তি স্বাধীনতা থাকবেও, আবার থাকবেও না। কিছু দ্রব্যের ক্ষেত্রে থাকবে, কিছু দ্রব্যের ক্ষেত্রে থাকবে না। আবার দাম ব্যবস্থা, এখানে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিকের মতো দামটা নির্ধারিত হবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কিছু কিছু দ্রব্যে সরকার নিজের দামটা নির্ধারণ করে দিবে, এই সমাজতান্ত্রিকের মতো নিজে দাম নির্ধারণ করে দিবে। এবং ম্যাক্সিমাম দ্রব্যের ক্ষেত্রে কি থাকবে, স্বয়ংক্রিয়ভাবে দাম ব্যবস্থা নির্ধারিত হবে। এরপরে মুনাফা অর্জন, তাহলে এখানে যেহেতু মিশ্র এবং ব্যক্তি মালিকানাও আছে, তাহলে সেখানে মুনাফাও থাকবে, অবশ্যই কি থাকবে, মুনাফা অর্জনটাও থাকবে। এরপরে মুদ্রাস্ফীতির উপস্থিতি, এবং এখানে যেহেতু ওই যে ব্যক্তি মালিকানা আছে, সেজন্য কি হবে, এখানে মুদ্রাস্ফীতির উপস্থিতিও থাকবে, আবার থাকবেও না। সেটা থাকবে মৃদু হারে থাকবে, কারণ এখানে সরকার অতিরিক্ত দাম বাড়লে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে। সেহেতু এখানে মুদ্রাস্ফীতি থাকবে, বাট এটা কি মৃদু হারে, আর মৃদু মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনীতির জন্য ভালো, কল্যাণ, অর্জনের জন্য কল্যাণকর মৃদু মুদ্রাস্ফীতি, যেটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা কি বলে, এই হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পায়। এরপর হচ্ছে এই ভোক্তার সার্বভৌমত্ব, যেহেতু এখানে সরকারি এবং বেসরকারি মালিকানা বিদ্যমান, সেহেতু এখানে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে। এবং শ্রমিক স্বার্থ রক্ষা, যেহেতু এখানে সরকারি মালিকানা আছে, সেহেতু দেখবে শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য সরকার কিন্তু জোর করে চাপ প্রয়োগ করবে, যার কারণে এই জনগণের মতো যারা নিজ ইচ্ছা স্বেচ্ছাচারিতা হয়ে শ্রমিকদের স্বার্থ আঘাত করতে পারবে না। যেখানে সরকারের মালিকানা আছে, সেখানে সরকার চেষ্টা করবে যে সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে। তাহলে এগুলো হচ্ছে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে আমরা উভয় যৌথ খাত পাচ্ছি, সরকার এবং বেসরকারি মালিকানা পাচ্ছি, এবং ব্যক্তিগত স্বাধীনতা পাচ্ছি, এবং দাম ব্যবস্থার যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এবং সাথে কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে সরকার নিজে দাম নির্ধারণ করে দিবে, এবং মুনাফা অর্জনটাও থাকবে এখানে। যেহেতু সরকারের সাথে ব্যক্তি আছে, সেহেতু মুনাফাও থাকবে এবং মুদ্রাস্ফীতির উপস্থিতিও থাকবে। বলতে এটা মৃদু মুদ্রাস্ফীতি হবে, অতিরিক্ত না। আবার ভোক্তার সার্বভৌমত্ব থাকবে, যেহেতু এখানে সরকারের সাথে ব্যক্তি আছে, সেহেতু ভোক্তার সার্বভৌমত্ব আছে, এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা, যেহেতু ব্যক্তির সাথে এখানে সরকার আছে, সেহেতু শ্রমিকদের স্বার্থ এখানে রক্ষিত হবে। এরপর আসি আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থা কোনটা বলছে, যেটা ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়, সেটা এমন ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এবং যেখানে সম্পদ যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হবে, সেটা ইসলামী শরিয়া সম্মত হবে। ইসলামী শরিয়া যেভাবে বলছে সেভাবে কিন্তু উৎপাদন কাঠামোটা তারা চালিয়ে যাবে, এবং হালাল হারামের এখানে বিধান থাকবে। তাহলে এখানে হারাম দ্রব্য উৎপাদন করা হবে না, হালাল যে দ্রব্যগুলো আল্লাহ প্রদত্ত, যে কোরআন হাদিস বিধানসম্মত যে দ্রব্যগুলো হালাল, সেগুলো তারা কি হবে, উৎপাদন করবে। কারণ মালিকানা, এখানে মালিকানা থাকবে আল্লাহর হাতে। এখানে ব্যক্তি শুধু যারা উৎপাদন করবে, তারা শুধুমাত্র প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, খলিফা, যাদেরকে খলিফা আল্লাহর প্রতিনিধি বলা হয়। তাহলে এখানে মালিকানা থাকবে কার হাতে, আল্লাহর কাছে, আল্লাহর হাতে, এবং আমরা মাত্র কি
শুধুমাত্র এই খলিফা বা প্রতিনিধি, আমরা থাকবো প্রতিনিধি। এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় সুদ, ঘুষ, মজুদদারি, এটা কিন্তু হারাম, সম্পূর্ণভাবে হারাম। ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে সুদ, ঘুষ, মজুদদারি এটা হারাম। তাহলে এটা এখানে করা যাবে না। কিন্তু এই সবগুলোতে, এই তিনটা অর্থনৈতিক ব্যবস্থায় এটা কিন্তু নেই। এটা সুদও আছে, ঘুষও আছে, মজুদদারিটাও আছে। এবং এখানে বন্টন বন্টন ব্যবস্থা সুষম বন্টন হবে, ইসলামী শরীয়ত সম্মত হবে, এখানে সুষম বন্টন হবে। এখানে কিন্তু আমরা সুষম বন্টন পাবো না, যেহেতু এখানে ব্যক্তিগত পুঁজিপতি, সেহেতু আমরা এখানে সেই বন্টনটা পাবো না। এবং শ্রমনীতি, শ্রমনীতি হচ্ছে কি, এই শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু এই ইসলামিক ব্যবস্থায় মানতে হবে শ্রমনীতিটা। এই শ্রমনীতির বাস্তবায়ন কিন্তু কেন হবে, কিন্তু এখানে চাইলে, এখানে আমরা দেখতে পাই যে 2-3 মাস পরে কিন্তু স্যালারি দেওয়া হয় না, যে শ্রমিক যদি কাজ করে। কিন্তু ওইখানে ইসলামী অর্থ ব্যবস্থায় সেটা নেই, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে দিতে হবে, তার সম্মানিটা মজুরিটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু তার বাস্তবায়নটা ইসলামী অর্থ ব্যবস্থায় থাকবে। এখন এই 4টা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটা সবচেয়ে বেশি উত্তম, এখন সেটা দেখতে হবে। এখন যেটা সবচেয়ে বেশি উত্তম সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং আমাদের বাংলাদেশে যেটা আসতে পারে, আমাদের যে কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কম্বিনেশন করে বলতে পারে আমাদের বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। কারণ আমরা দেখি যে আমাদের বাংলাদেশে সরকারের সাথে কিন্তু বেসরকারি মালিকানাও যৌথভাবে বিদ্যমান। যেমন আমাদের ইপিজেড, এখানে জান দেখি আমরা ইপিজেড, এগুলো কিন্তু সরকারের সাথে ব্যক্তিগত মালিকানা আছে। কিন্তু সরকার এটা একটা এটা কি করে, সরকার নিজেই পরিচালনা করে এবং সেখানে তার সাথে কাকে যুক্ত করে, ব্যক্তিগত মালিকানাকে যুক্ত করে। তাহলে আমাদের বাংলাদেশের যে উৎপাদন ব্যবস্থা বিদ্যমান সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কেন এই ভালো নয়, সেটা হচ্ছে আমি বলি। যেমন গণতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে তারা চাইবে নিজের স্বার্থ, তারা শ্রমিকের স্বার্থ চাইবে না, দেশের স্বার্থ চাইবে না, তারা চাইবে সবসময় মুনাফা অর্জন করতে। এবং তারা এখানে পুঁজিপতি জনতান্ত্রিক থাকলে কি হবে, ব্যক্তিগত মালিকানা থাকলে তারা চাইবে বৃহৎ বৃহৎ উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে। আর যদি আমাদের কোন একটা দেশে যত বেশি উৎপাদন ব্যবস্থা পরিচালনা হবে তত বেশি দেশের মঙ্গল হবে এবং বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হবে। সেটা কার দ্বারা হয়, জনগণের দ্বারা হয়। আবার তার দ্বারা শ্রমিকরা শোষিত হয় এবং অর্থনৈতিক এই যে মুদ্রাস্ফীতি সেটা কিন্তু দেখা দিতে পারে। আবার এখানে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তারা দেশের কল্যাণ বা ক্ষতি এটা দেখবে না। আবার সমাজতান্ত্রিক আসলে আমরা দেখতে পাই যে এখানে সরকার কি করবে, দেশের কল্যাণ চাইবে এবং মুদ্রাস্ফীতি থাকবে না, বেকারত্ব হ্রাস পাবে। কিন্তু এখানে অবাধ প্রতিযোগিতা বলতে যে কোটাটা সেটা নেই, মুনাফা অর্জনের মধ্যে যে কোটাটা সেটা কিন্তু নেই। আবার একটা অর্থনীতি কোন একটা দেশের অর্থনীতি নির্ভরশীল মুনাফার উপর, যত বেশি মুনাফা হবে তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে এবং যত বেশি এই উৎপাদন ব্যবস্থা পরিচালনা হবে তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে। যেহেতু এখানে প্রতিযোগিতা নেই, তাহলে সেখানে নতুন নতুন দ্রব্য উৎপাদনের যে প্রতিযোগিতা, যে প্রতিষ্ঠান হওয়ার প্রতিযোগিতা, প্রতিষ্ঠা করার প্রতিযোগিতা, এটা কিন্তু থাকবে না। কারণ এখানে ব্যক্তিগত মালিকানা নেই। যেহেতু এখানে মালিকানা ছিল, সেহেতু যে 5 জন উৎপাদক ছিল সেখানে চাইলে সে আরেকটা ফ্যাক্টরি দিতে, সে আরেকটা নতুন দ্রব্য উৎপাদন করতে এবং চাইলে সে নতুন নতুন কোয়ালিটির দ্রব্য উৎপাদন করতে। এখানে যেহেতু সেটা নেই, সেহেতু এখানে যে দ্রব্যটা থাকবে সেই দ্রব্যটা আজীবন উৎপাদন করতে থাকবে। সেখানে কি হবে, নতুন দ্রব্য উৎপাদন করার জন্য কেউ উদ্যোগ নিবে না। কিন্তু এখানে কিন্তু সেই উদ্যোগটা নিবে, তারা চাইবে যে বেশি বেশি মুনাফা অর্জন করার জন্য সেই উদ্যোগটা নিবে। তাহলে একসাথে এভাবে এইটাও মঙ্গলজনক নয়, আবার এটাও মঙ্গলজনক নয়। তাহলে এই দুইটার যে বৈশিষ্ট্যগুলা নিয়ে, এই গুণগুলা নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হয় সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে সেটা জন্য বলা হচ্ছে কোন একটা দেশের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা মঙ্গলজনক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে এই ব্যবস্থার মধ্যে কয়টা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে 4টা। একটা গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখি, বলছিলাম একটু দেখাবো। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে করার জন্য প্রথম একটা ভূমি লাগবে, এরকম একটা ভূমি লাগবে, একটা লম্বা লাগবে।
এটা হচ্ছে এস এস, যোগান রেখা। এটা হচ্ছে যোগান রেখা, আর এটা হচ্ছে ডিমান্ড, চাহিদা রেখা। এটা একটা যোগান, একটা চাহিদা। আর এখানে যেখানে এই সেট করছে একটা আরেকটাকে, সেটা হচ্ছে ভারসাম্য ইকুইভ্যালেন্ট। এখানে কি হয়েছে, যোগান এবং এই চাহিদা সমান হয়েছে, এবং এই যে এই যোগান এবং চাহিদা যেখানে সমান হয়েছে সেখানে একটা দাম থাকবে, এখানে একটা দাম থাকবে, এখানে একটা পরিমাণ থাকবে। যেমন মনে করি আমরা এটার পরিমাণ হচ্ছে 10 একক, আর এটার দাম হচ্ছে 15 টাকা। তাহলে এখানে 15 টাকা হচ্ছে কি, আর দাম এই ভারসাম্য, ভারসাম্য দাম, এবং পরিমাণ হচ্ছে ভারসাম্য, ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক। তাহলে এই যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে দর কষাকষির মাধ্যমে যেটা নির্ধারিত হবে, ক্রেতা এবং বিক্রেতার মাঝে দর কষাকষি করে যে দামটা নির্ধারিত হবে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যেমন মনে করেন একজন আম বিক্রি করতেছে, এখন সে আগে জিজ্ঞেস করলাম ভাই আম কত, সে বললো যে 100 টাকা। আমি বললাম যে না, 100 টাকা না, আপনি 80 টাকা রাখেন। এখন বললো যে স্যার না, 80 টাকা হবে না। এখন সে বললো যে দর কষাকষির মাধ্যমে আমার একটা নির্ধারিত হলো, সেটা হচ্ছে কি, তো বলেছে সে ভাই ভাই আপনি 90 টাকা দেন, আমি আপনাকে আমি আম দিতে পারি 90 টাকা হলে। তাহলে এখন এই যে সে 100 টাকা বলছিল সেটাও হয় নাই, আমি যে 80 টাকা বললাম সেটাও হয় নাই, মাঝখানে একটা দাম নির্ধারিত হলো না, কত, 90 টাকা। তাহলে এই যে দর কষাকষি, কষাকষি করে আমরা অতিরিক্ত কম না অতিরিক্ত বেশি না, একটা দাম নির্ধারণ করলাম, এটা হচ্ছে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে এখানে সেম ভাবে এই যে এখানে একটা দাম, এখানে একটা দাম থাকবে, এটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা আমরা ধরি। তাহলে এই 10 টাকাও হবে না, 20 টাকাও হবে না, এখানে যে দামটা নির্ধারণ হবে সেটা হচ্ছে 15 টাকা। কারণ আমি যদি 15 টাকায়, সরি 20 টাকায় দ্রব্যটা বিক্রি করি, তাহলে তার এই যে দ্রব্যগুলা সবগুলো বিক্রি হবে না। আবার আমি যদি 15 টাকার কম বিক্রি করি, আমার দ্রব্য বিক্রি হয়ে যাবে, আরো চাহিদা থেকে যাবে। কিন্তু আমি যদি 15 টাকা বিক্রি করি, আমার যতটুকু চাহিদা ততটুকুই যোগান। এমনকি আমি 10 কেজি আম নিয়ে গেলাম বাজারে, এই 10 কেজি বিক্রি হবে কত টাকা দামে, 15 টাকা দামে। এখন আমি যদি এই 15 টাকা থেকে 20 টাকা করে দিই, এখন আমার 10 কেজি বিক্রি হবে না, মনে করেন আমি একবার 60 কেজি বিক্রি হলো, আর 3 কেজি থেকে যাবে, তাহলে থেকে এগুলো পৌঁছে যাবে, তাহলে আমার নষ্ট হবে। এখন কি করবে যে বিক্রেতা, সে কি করবে, দামটা একেবারে কমাই দিবে, কত টাকা, 10 টাকায়। এখন যদি 10 টাকা করে, সে 10 কেজি দাম কিন্তু মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেল। এখন দেখা যাচ্ছে আরো আরো কয়েক, আরো 5-6 জন দেখা যাচ্ছে আম বিক্রি করার জন্য, আম কেনার জন্য আসছে। এখন আমি কি করবো, আমি দিতে পারবো না, আমার যোগান কিন্তু ছিল কত, যোগান ছিল 10 কেজি, এখন আমার চাহিদা হয়ে গেছে বেশি, 15 কেজি চাহিদা হয়ে গেছে, আমি 10 কেজি বিক্রি, আমার আর কি নেই, যোগান নেই। তাহলে এই 10 টাকায়ও সে বিক্রি করবে না, আবার 20 টাকায়ও সে বিক্রি করবে না। এখন মাঝামাঝি একটা দাম দিবেন, সেটা হচ্ছে 15 টাকা। এই 15 টাকা বিক্রি করলে দেখা যাচ্ছে সে 10 কেজি আম নিয়ে আসলে সে 10 কেজি বিক্রি হয়, সে 10 কেজি চাহিদা হয়। তাহলে এটাই হচ্ছে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয়ভাবে যেটা নির্ধারিত হয়। এখন এই প্রথমত যেটা লাস্ট আলোচনা, সেটা হচ্ছে সামষ্টিক, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক যে দিকটা ক্ষুদ্র ক্ষুদ্র বা পৃথক পৃথক আলোচনা করে, অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যে আলোচনা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক হচ্ছে অর্থনৈতিক যে দিকটা বৃহৎ পরিসরে বা সমষ্টিগত আলোচনা করে, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এটা একটা ব্যষ্টিক বলা হয় ম্যাক্রো, এবং সামষ্টিক বলা হয় মাইক্রোস। একটা ম্যাক্রোস, মাইক্রোস, একটা মাইক্রোস। তাহলে একটা সামষ্টিক, একটা ব্যষ্টিক, একটা সামষ্টিক, এটা তেমন আসে না কোয়েশ্চেনে, এটা ক এবং ক নম্বর আসতে পারে। ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো, অথবা সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে বৃহৎ বৃহৎ আলোচনা করা হয়, বৃহৎ বৃহৎ পরিসরে আলোচনা করা হয় অর্থনৈতিক যে ব্যবস্থায়, যে এই দিকে, সেটা হচ্ছে সামষ্টিক। আর যেটা ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। ব্যাস এতটুকুই। তাহলে আমরা প্রথমত এর মধ্যে যে আলোচনাগুলো শিখলাম, প্রথম পার্টের মধ্যে আমরা প্রথম লেকচারে যেটা শিখছিলাম সেটা হচ্ছে এই অর্থনীতি কি, অভাব, তারপরে সম্পদ কি, দুষ্প্রাপ্যতা কি, নির্বাচন কি, এরপরে অর্থনৈতিক সমস্যা কি কি, এরপর উৎপাদন সম্ভাবনা দেখা কি, এবং তার চিত্রগুলো দেখলাম। এরপর আমরা আমার আজকে ভিডিও লেকচারে দেখলাম কি, এই অর্থনৈতিক ব্যবস্থা কয়টা ব্যবস্থা আছে, 4টা। এই 4টা ব্যবস্থা দেখলাম, এরপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখলাম, সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি দেখলাম। এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা। আজকে এখানে আমরা শেষ করছি আজকের লেকচার। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে। দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং বড় একটা অধ্যায়। তোমরা আশা করি ক্লাসটি করবে, এবং এখানে যদি কোনো কনফিউশন থাকে আমাকে ইনবক্স জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।